আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। পদ্মার পানির ন্যায্য হিসাসহ অধিকার আদায়ে প্রয়োজনে জাতিসংঘ ও আন্তর্জাতিক আদালতে যাবার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জাতীয় নির্বাচনের সময় ঘোষণার মধ্য দিয়ে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হতে যাচ্ছে। রাজশাহীর সমসাজুকের সাথে নিয়ে জানাচ্ছেন হাসান মাহমুদ। দীর্ঘ ১৬ বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উৎসব মুখর নেতাকর্মীরা। সম্মেলনে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সবার সম্মিলিত আন্দোলনে স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু ধ্বংস করে দিয়ে গেছে সবকিছুই। অর্থাৎ প্রতিটি পর্যায়ে, সেটি মসজিদ কমিটি নির্বাচন থেকে শুরু করে, মার্কেট কমিটি নির্বাচন থেকে শুরু করে, সেটি স্থানীয় পর্যায়ে নির্বাচন থেকে শুরু করে জাতীয় পর্যায়ে নির্বাচন, প্রতিটি নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে চুরে গোড়মার করে দেওয়া হয়েছে। বিচার ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনীতিকরণ করার মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছিল। স্বৈরাচার এমন ভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে সাজিয়েছিল যাতে করে মানুষ বাধ্য হয় পার্শ্ববর্তী একটি দেশে গিয়ে স্বাস্থ্য সেবা নেবার জন্য। তারেক রহমান বলেন, রোজার আগে জাতীয় নির্বাচনের সময় ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হতে যাচ্ছে। বিএনপি ঘোষিত সংস্কার প্রস্তাবের উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণ বিএনপির ওপর আস্থা রাখতে চায়, তাই সব খাতে দেশ মেরামতের চ্যালেঞ্জ নিতে থাকতে হবে ঐক্যবদ্ধ। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে। অনেকগুলো চ্যালেঞ্জ আছে সামনে। এই দেশের যারা যুবক, যারা বেকার, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। প্রতিজ্ঞা দুইটি: এক, ঐক্যবদ্ধ থাকা; দুই, আগামী দিনে ইনশাল্লাহ জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দেশ আমরা পুনর্গঠন করব। যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। বিএনপি জনগণের রায়ে দেশ গঠনের দায়িত্ব পেলে পানি সহ ন্যায্য হিস্যাগুলো আদায়ে কাজ করবে। ফারাক্কার কারণে আজ পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে। পদ্মা নদীর পানির অভাবে কিভাবে চারিদিকে মরুভূমি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্যা বের করে নিয়ে আসতে হবে। আবার আমাদেরকে পদ্মা নদীতে পানির ব্যবস্থা করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, অর্থনীতি সহ সব খাতের ভঙ্গুর অবস্থা পরিবর্তনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তারেক রহমান। অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে নিরাপত্তায় পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কেনার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আগামী অক্টোবরের মধ্যে এগুলো সংগ্রহের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এছাড়া 3 দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা বলে জানান শফিকুল আলম। আলাদা অনুষ্ঠানে এসব তথ্য তিনি জানান। নাজিবুর রহমানের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এ সফরে প্রতিরক্ষা, জ্বালানি সহযোগিতা ছাড়াও সে দেশের বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি গুরুত্ব পাবে। দুই দেশের সরকার প্রধানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে 12 আগস্ট। সফরে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এছাড়াও ভারতে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ইস্যুতে কথা বলেন তিনি। আওয়ামী লীগ, আপনি জানেন, একটা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে। তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরের থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি। বাংলাদেশেতে কিভাবে আমরা স্কিল লেবার ওইখানে পাঠাতে পারি, মালয়েশিয়ার যেগুলো এই যে সেমিকন্ডাক্টর সহ যেগুলো হাই স্কিল লেবার ইন্টেন্সিভ, হাই স্কিল যেগুলো লেবার লাগে, সে ওয়ার্কার লাগে সেই সমস্ত সেক্টরে। এর আগে সাভারে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে পুলিশের দেহে বডি ক্যামেরা স্থাপনের পরিকল্পনার কথা জানান শফিকুল আলম। ফেব্রুয়ারির প্রথম হাফে ইলেকশনের টাইম ঘোষণা হবে
আমরা আশা করছি খুবই ভালো ইলেকশন হবে এবং এই নিয়ে অনেকগুলো মিটিং, কালকেও চিফ অ্যাডভাইজার মিটিং করেছেন, ওইখানে বড় একটা বিষয় নিয়ে আলাপ হয়েছে যে যারা সিকিউরিটি দিবে ইলেকশন সেন্টারগুলো, ভোটিং সেন্টারগুলো, সেখানে বডি ক্যামেরা রাখার জন্য, যে প্রত্যেকটা যে পুলিশ অফিসার যারা থাকবেন তাদের অনেকের যাতে চেস্টের মধ্যে বডি ক্যামেরা, তাহলে পুরো জায়গাটা কতটুকু সিকিউরিটির কি অ্যাসপেক্টগুলো এগুলো খুব দ্রুত জানা যাবে। প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ভোটের জন্য একটি নির্বাচনী অ্যাপ চালু করার কথা জানান। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তবে ভোটারদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে এই অবস্থার উত্তরণ সম্ভব বলেও মনে করেন তিনি। সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে নারী প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আলোচনায় তিনি কথা বলেন। সেমিনারে বক্তারা জাতীয় নির্বাচনে ঐকমত্য কমিশনের সুপারিশের আলোকে মাত্র ৫% নারী প্রার্থীর বিধান রাখার সমালোচনা করেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। জাতীয় সংসদে প্রতিনিধিত্বের জন্য উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থীকে দলগুলোর মনোনয়ন দেওয়া উচিত বলে মত দেন নির্বাচনে নারীর অংশগ্রহণ বিষয়ক এই আলোচনায় অংশ নেয়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বক্তাদের কেউ কেউ বলেন সংরক্ষিত আসন বাড়ানো হলেও নারীর ক্ষমতায়ন হয় না। Everybody wants direct election for the reserved seats rather than nomination, কিন্তু এই ভয়েসটা ক্যাপচার করার কোনো মেকানিজম ঐকমত্য কমিশনে আমি দেখি নাই। সংরক্ষিত আসন এটা দিয়ে ক্ষমতায়ন যে হবে না, আমরা বলেছি এটাকে 100-তে উন্নীত করে প্রত্যক্ষ নির্বাচন। রাজনীতিবিদরা বলেন দলের ভিতরে নারীদের অবস্থান শক্তিশালী করার পাশাপাশি সংসদে প্রতিনিধিত্বে বাড়াতে রাজনৈতিক সদিচ্ছা গুরুত্বপূর্ণ। তবে জাতীয় নির্বাচনে প্রার্থিতায় নারীদের নানা চ্যালেঞ্জ সামলাতে হয় বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই নেতা। কোন নির্বাচনে কতজন প্রার্থী ছিল, কতজন জিতছে, কেউ কি এই তথ্য দিচ্ছে যে কতজন নারী মনোনয়নের জন্য আবেদন করেছে? শুধু সংসদ না তো, উপজেলায় আগ্রহী হতে হবে, ইউনিয়ন পরিষদে আগ্রহী হতে হবে। আর নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখাই চ্যালেঞ্জিং। আইন শৃঙ্খলা একটি চ্যালেঞ্জ, যে কোনো সময় চ্যালেঞ্জ। ছোট ছোট বিষয়ে যদি বড় বড় ঘটনা ঘটাতে থাকি এবং মারপিটের পর্যায়ে চলে যাই তাহলে তো ডেফিনেটলি দিস ইজ এ চ্যালেঞ্জ। কেউ যদি সামান্যতম এখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব প্রদর্শন করে, ইলেকশন কমিশন উইল গো দ্য ডিস্টেন্স টু টেক কেয়ার অফ দ্যাট। বক্তারা বলেন জাতীয় নির্বাচনে ভোটার প্রতি 10 টাকা হারে খরচের নিয়ম কখনোই মানা হয় না। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের যে সময় ঘোষণা করা হয়েছে তাতে জামায়াতে ইসলামের কোনো আপত্তি নেই। তবে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করতে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন ও এর আইনি ভিত্তি দিতে হবে। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এসে জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেন। অভিযোগ করেন গত 3টি নির্বাচনে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, ফলে মানুষের মধ্যে এখনও শঙ্কা রয়ে গেছে। জানান সংস্কার বিষয়ে আগে সব দলের ঐকমত্য হলেও এর অগ্রগতি এখন থেমে গেছে। অনেক দলই মনে করছে এই সরকারের সময়ে সংস্কার সম্ভব নয়। জুলাই ঘোষণাপত্রের উদ্দেশ্য পূরণ না হলে এই সনদের কোনো অর্থ হয় না বলেও মন্তব্য করেন তিনি। অবশ্যই নির্বাচন চাই, নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই, কিন্তু নির্বাচনকে ফেয়ার করার শর্তটাকে আমরা জোর করে এখানে খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে চাই। সেই জন্যে ঐকমত্য কমিশনের যে সুপারিশ আছে সেগুলোকে আইনি ভিত্তি দেওয়া, বাস্তবায়ন করা এবং সেই ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে। ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদের উত্থান যেন না হয় সে লক্ষ্যেই রাষ্ট্র পরিচালনা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। বলেন সংস্কারের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হবে তাদের মানসিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে জনকল্যাণমুখী রাষ্ট্র গঠন সম্ভব হবে না। পাশাপাশি দরকার জনগণেরও দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এ সময়ে জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন তাদের মূল তালিকা এখনও প্রকাশ না করায় দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থানে নিহতরাই নয়, গেল 16 বছরে গণতন্ত্রের মুক্তির জন্য যারা আত্মত্যাগ করেছেন তারাও জাতীয় বীর। রাষ্ট্রের ক্ষমতা যারা পরিচালনা করেন তাদেরকে রাষ্ট্রীয় দায়বদ্ধতা
পালন করতে হবে। আমাদের মতে দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন, আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন, মানসিক সংস্কার প্রয়োজন। দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর জরুরি, এমন কথা জানিয়েছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আর উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে এর দায় কেবল উপদেষ্টাদের নয়, সব অংশীজনের। সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে সিপিডি আয়োজিত এই সংলাপে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, চলতি অর্থবছরের মধ্যে মূল্যস্ফীতি 5% নেমে আসবে। সেলিম মালিকের রিপোর্ট। কেমন কাটলো অন্তর্বর্তী সরকারের 365 দিন? এ নিয়ে রাজনীতিক, অর্থনীতিবিদ, ব্যবসায়ী সহ বিভিন্ন সেক্টরের অংশীজনদের মতামত জানতে সিপিডির এই সংলাপ। এতে বিজিএমইএ ও বিটিএম এর সভাপতি জানান, চাঁদাবাজি আর স্বল্প মেয়াদে নীতির কারণে সংকটে শিল্প খাত, বন্ধ হয়ে যাচ্ছে কারখানা। বাংলাদেশ ব্যাংকের পলিসি অথবা দেশের পলিসি বিভিন্ন কারণে এগুলো বন্ধ হয়। আমরা খালি দেখি গ্রোথটা, কিন্তু ফ্যাক্টরি যে বন্ধ হচ্ছে তার বড় প্রমাণ শুধু বিজিএমই এর সদস্যই 7,200 থেকে এখন মাত্র 3,000-এ নেমে এসছে। অনুষ্ঠানে উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন জানান, দেশের কল্যাণে সাধ্যমতো চেষ্টা করার পরও ব্যর্থ হলে দায় কেবল অন্তর্বর্তী সরকারের নয়। আর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর মন্তব্য, ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই উন্নয়নে কাজ করবে দলটি। আমরা চেষ্টা করেছি ভাই, যদি ফেলিওর হয়ে থাকে তাহলে আমার একার ফেলিওর না, আপনাদেরও ফেলিওর আছে। ইউ অনলি এক্সপেক্টেড, ইউ ডিড নট অ্যাক্ট। আমাদের প্ল্যানিংয়ের মধ্যে নিয়ে আসছি, প্ল্যানিং এক্সিকিউশনের মধ্যে নিয়ে আসছি, যাতে করে ডে 1 থেকে পারফর্ম করা যায়। নট আফটার ইউ টেক দ্য অফিস। ইউ টেক দ্য অফিস, ইউ স্টার্ট লার্নিং, দ্যাট ইজ ওয়েস্ট অফ টাইম। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নিত্যপণ্যের দাম কমেছে জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি 5% নেমে আসতে পারে। আমি এখনো আশাবাদী যে আমাদের ইনফ্লেশন কমে আসবে, আমরা হয়তো 5-এর নিচে চলে যেতে পারবো বা এই ফিসক্যাল ইয়ারের শেষের দিকে। এটা আমাদের প্রত্যাশা এবং এটা আমাদের হবে বলে আমি আশাবাদী। গত 1 বছরে অন্তর্বর্তী সরকার অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারলেও তা সাধারণ মানুষের কল্যাণে তেমন প্রভাব ফেলেনি বলে জানিয়েছে সিপিডি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। 5 আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে শীঘ্রই পুরস্কার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত না হলেও ভালো অবস্থায় এসেছে ও নির্বাচনের আগে আরও উন্নত হবে বলেও তিনি জানান। বলেন, গাজীপুরে সাংবাদিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করবে সরকার। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। 2024 সালের 5 আগস্টের আগে পরে ভিন্ন বাস্তবতায় বিভিন্ন থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে এখনও হিসেবের বাইরে থাকা অস্ত্রের সংখ্যা প্রায় 700। জাতীয় নির্বাচনের আগে সেই অস্ত্র উদ্ধারে এবার পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের প্রায় 700-র উপরে অস্ত্র বাইরে রয়ে গেছে। আমরা অনুমান এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং এখন একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি, যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি। আর গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অভিযুক্ত প্রায় সবাইকেই আটক করা হয়েছে। এই ঘটনায় যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমাম আইনের আওতায় নিয়ে আসছি। আমরা চার্জশিটটা যত দ্রুত দেওয়ার আমরা চেষ্টা করতেছি এবং এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। গাজীপুরের মতো বাস্তবতা থাকলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের আগে পুলিশ বাহিনী আরও দক্ষ হয়ে উঠবে বলেও বিশ্বাস তার। কতটা আমরা তো কত কাঙ্ক্ষিত পর্যায়ে হয়তো আমরা পুষতে পারিনি, বাট আমরা একটা স্ট্যান্ডার্ডে পুষছি। প্লাস আমাদের কিন্তু আরও কিছু সময় রয়ে গেছে, এই সময়ের ভিতরে আমরা প্রস্তুতি নিচ্ছি, ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি। এই জন্য আমরা আশা করি যে আমরা আল্লাহ দিলে ভালোভাবেই করতে পারবো। সুষ্ঠু নির্বাচনের জন্য অংশগ্রহণকারী কমিশন এবং জনগণেরও ভূমিকা আছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।
আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ না করে রাজনীতির রূপরেখা নির্ধারণের দাবি জানিয়েছে ছাত্রদল সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন। আর শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্র শিবির সহ অন্য সংগঠনগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে বৈঠকে সংগঠনগুলো এসব দাবি জানায়। আর সবার সঙ্গে আলোচনায় সুষ্ঠু সমাধানের আশ্বাস উপাচার্যের। নূর হোসেনের রিপোর্ট। আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে ক্রিয়াশীল ২১ রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে জরুরি বৈঠক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিপক্ষে অবস্থান স্পষ্ট করে আবাসিক হল ও একাডেমিক প্রাঙ্গণে কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে তার সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়নের দাবি জানায় ছাত্রদল সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন। ক্যাম্পাসে এবং হল পর্যায়ে কি ধরনের রূপরেখা প্রয়োজন, একটা রূপরেখা, লিখিত রূপরেখা প্রয়োজন, যে এর বাইরে কেউ কিছু করতে যেন না পারে, এবং গেস্ট রুম, গণরুম, কালচার সহ ছাত্র রাজনীতি কোনো কিছু যেন না থাকে। ক্যাম্পাসে নতুন বা পুরাতন যে কোনো সামাজিক চুক্তি করার মধ্য দিয়ে নিশ্চিত করতে হবে যাতে করে কেউ এটি ভায়োলেট করতে না পারে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আবাসিক হলে রাজনীতির ধরন কেমন হবে তা শিক্ষার্থীদের গণভোটের মাধ্যমে নির্ধারণের দাবি জানায় ছাত্র শিবির। তবে হল এলাকায় সব ধরনের সাংগঠনিক কাঠামোর বিরুদ্ধে গণতান্ত্রিক ছাত্র সংসদ। হলের রাজনীতির ফরম্যাটটা কেমন হবে এটার আনুমানিক একটা স্যাম্পল ধরে নিয়ে সবাইকে ইমেল করা, সেই ইমেলে ক্লিক করে ইয়েস নো ভোটের ভিত্তিতে সবাই যাতে মতামতটা নেওয়া হয়, মতামতটা নিয়ে একটা সুনির্দিষ্ট অধিকাংশ মতামত যে ফ্রেমওয়ার্কের দেয় সেই ফ্রেমওয়ার্কটা পাস করে যাতে আমাদের জন্য অ্যাভেলেবল করে দেওয়া হয়। আমরা হলে এবং একাডেমিক এরিয়ায় কোনো সাংগঠনিক কাঠামো কার্যক্রম রাখতে দিব না, আমরা সেটা চাই না। ছাত্র সংগঠনগুলোকে সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি না করে সবার মতামতের আলোকে সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন উপাচার্য। আমরা নির্বাচনটা শান্তিপূর্ণভাবে করতে পারি এবং শিক্ষার্থীদের সাথে যাতে কোনোভাবেই আমাদের ছাত্র সংগঠনগুলো মুখোমুখি না হয়, কারণ ছাত্র সংগঠনেরও অনেক বড় অবদান আছে। সুতরাং আমরা চেষ্টা করব যে কোনোভাবেই যেন আমরা নিবর্তনমূলক ব্যবস্থায় ফেরত না যাই এবং আমরা যেন এই নির্বাচনটা শান্তিপূর্ণভাবে সবাইকে সাথে নিয়ে করতে পারি। শিবির নেতাদের উপস্থিতির কারণে বৈঠক থেকে ওয়াকআউট করে ছাত্র ইউনিয়ন সহ ৫ বাম ছাত্র সংগঠন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠানে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুনানি চলাকালে দর্শক সারিতে থাকা সাখাওয়াত হোসেন মণ্ডল সরাসরি অভিযোগ জানাতে চান। তবে সরাসরি অভিযোগ দেওয়ার সুযোগ নেই বলে জানিয়ে দেন দুদক কর্মকর্তারা। অভিযোগ দিতে না পেরে ক্ষোভে মঞ্চ লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন সাখাওয়াত। দুদকের অভ্যন্তরেও দুর্নীতি আছে মন্তব্য করে আব্দুল মোমেন বলেন, দুদক কর্মকর্তাদের দিকেও সবাইকে নজর রাখার তাগিদ দেন। প্রতিনিয়ত এনসিপির শীর্ষ নেতারা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম। রাজধানী বাংলা মোটরে জাতীয় যুব শক্তির কার্যালয়ে যুব সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বলেন, বিভিন্ন রাজনৈতিক পক্ষ তরুণ নেতৃত্বকে মেনে নিতে পারছে না, তাদের বিরুদ্ধে চক্রান্ত চলছে। তরুণ নেতৃত্ব না থাকলে নতুন দেশ গড়ার অগ্রযাত্রা ব্যাহত হবে বলেও উল্লেখ করেন তিনি বলেন, গতানুগতিক ধারা থেকে বের হয়ে যুবশক্তি যুবক দলের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হবে। আগামী 12 আগস্ট যুব ইশতেহার প্রকাশ করা হবে বলেও তিনি জানান। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।